রুফ অফ দ্য ওয়ার্ল্ড নেপালের 6 দিনের ভ্রমণ গল্প শেয়ার করব আজকে আপনাদের সাথে। আমাদের যাত্রা শুরু হয় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে, যেটা বটতলী রেলওয়ে স্টেশন নামেই বেশি পরিচিত। আমরা রাত 11:30টায় দুলনা নিশিতার টিকিট করি রেল সেবা অ্যাপের মাধ্যমে। পরদিন দুপুর 12:35 আমাদের ফ্লাইট ছিল। তো আমরা এয়ারপোর্টে একটু দ্রুতই পৌঁছে যাই, 6:30টায় পৌঁছে আমরা ওয়েট করি ইমিগ্রেশন খোলার জন্য। 9টার দিকে ইমিগ্রেশন ওপেন হয়। তো আমরা ইমিগ্রেশন এবং পুলিশ ভেরিফিকেশন শেষ করে 9:30 থেকে এয়ারপোর্টে ওয়েট করতে থাকি। এয়ারপোর্টের আসলে ইমিগ্রেশনের ভিতরে বা যে আপনার বসার স্পেসটা খুবই সুন্দর। এখানে অনেকগুলো লাউঞ্জ আছে, আপনার যদি ক্রেডিট কার্ড থাকে আপনি লাউঞ্জগুলো অ্যাক্সেস করতে পারবেন। আমাদের ছিল না, তাই আমরা এমনিই বসেছিলাম। তবে প্রবাসী লাউঞ্জটা খুবই সুন্দর, ওখানে চাইলে ওয়েট করতে পারেন। তো আপনার 1:05 দিকে আমাদের ফ্লাইটটা ছাড়ে, 2:30টার দিকে আমরা ত্রিভুবন এয়ারপোর্টে পৌঁছাই। 1.5 ঘন্টার মতো সময় লাগে। তো এখানে আপনার ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা আমাদের ডলারগুলো নেপালি রুপিসে কনভার্ট করে নিই। বাইরে আমাদের এজেন্সির গাড়ি ওয়েট করতেছিল, আমরা ওটা খুঁজে নেই, ওরা আমাদেরকে ওয়েলকাম জানাই। তো এখন আমাদের গন্তব্য হচ্ছে হোটেল আর্টস। হোটেল আর্টস থামেলে অবস্থিত, মোটামুটি বড় সড়ে আছে, খারাপ না, সুন্দর। এটাই আমাদের হোটেল। আমাদের রুমে নর্মালি যা যা থাকে তাই আছে, যেমন মিরর, টেবিল, এসি, এইসবই আছে আর কি। কমপ্লিমেন্টারি টি কফি দেয়। এটা আমাদের রুমের বারান্দা থেকে ভিউ। দূরে পাহাড় দেখা যাচ্ছে আর আশেপাশে সব বিল্ডিং। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা কাঠমান্ডু দরবার স্কোয়ারে যাই। এটা আমাদের হোটেল থেকে 2 কিলোমিটারের মতো ডিস্টেন্সে অবস্থিত। পায়ে হেঁটেই যাই। এখানে ম্যাক্সিমাম মানুষ দেখবেন শর্ট ডিস্টেন্সগুলো পায়ে হেঁটে কভার করে। তো এটা মনে হয় প্রাচীন রাজা বাদশাদের কার্যালয় কিংবা বাসভবন ছিল। সন্ধ্যা 6টার পর এখানে আসতে টিকিট লাগে না, কিন্তু দিনের বেলা আসলে আপনাদের টিকিট দরকার হবে। সার্ক কান্ট্রিগুলো 500 নেপালি রুপিস। তখন বিশেষত্ব কি আমি জানি না, সম্ভবত মহলগুলো খুলে দিতে পারে, শিওর নামে। আর এখানে সবসময় একটা উৎসবমুখর পরিবেশ থাকে, খুব মানুষের সমাগম। আশেপাশে প্রচুর দোকান, শপিং করতে পারবেন, খাবার খেতে পারবেন। আমাদেরও খিদে লাগে, আমরা মটকা ট্রিস নামে একটা দোকানে যাই, খাবারের দোকান, হাইলি রিকমেন্ডেড। ওখানে আমরা চিকেন কাটি রোল, সামোসা চাট এগুলো খাই। এখানে আমি আপনাদের সুবিধার্থে প্রাইস সহ দিয়ে দিচ্ছি, হাইলি রিকমেন্ডেড আসলে। তো এভাবেই আর কি আমাদের প্রথম দিনটা শেষ হয়। আমাদের দ্বিতীয় দিনের গন্তব্য হচ্ছে নেপালের সবচেয়ে সুন্দর শহর পোখারা। 7:05 আমাদের বাস, আমরা বাস স্টেশনে চলে আসছি। বাসগুলো আমাদের বাংলাদেশের সোহাগ, গ্রিন লাইনের মতো এত প্রিমিয়াম না, তারপরও চলে, খারাপ নাই আর কি। এসি বাসই, সিটও মোটামুটি বড়ই আছে। তো যাত্রাপথে 1 ঘন্টার মধ্যে একটা ব্রেক দেয়, টি ব্রেক। আর বাসের নাম হচ্ছে, বাসের গায়ে লেখা আছে আসলে ওপেন ভিজিট নেপাল। তো আমরা হালকা চা নাস্তা খেয়ে আবার বাসে উঠে পড়ি। পাহাড়ি আঁকাবাঁকা ভাঙা পথ দিয়ে বাস ছুটে চলতেছে, আসলে অনেকটুকু রোডই ভাঙা, যে কারণে পোখরা পৌঁছানোর সময়টা এখন 7 ঘন্টার মতো লাগে। পাশে হচ্ছে আপনার সুন্দর একটা নদী, সম্ভবত এটার নাম ত্রিশূলী নদী, আমরা লোকাল একজনের কাছ থেকে শুনছি আসলে। পাহাড় ঘেঁষা নদী, পাশে রাস্তা, পাহাড়ি পর্যটন এলাকাগুলোর ভিউ আসলে এরকম পাওয়া যায়, খুবই সুন্দর। কিছুটা টায়ার্ড হওয়ার কারণে ঘুমও আসতেছে,
আবার ভিউ দেখতেছি, আবার ঘুমাচ্ছি, এরকম অবস্থা। এখন লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছে। এখানে আবার আপনার ইলেকট্রিক ভেহিক্যাল আছে। এখানে প্রায় কিছু দূর পর আপনি চার্জিং স্টেশন দেখতে পাবেন। তো এই জায়গাটাতে এই যে এখন যেই ফুড শপটা দেখানো হচ্ছে এটা রিকমেন্ডেড। আমরা পাশে রেস্টুরেন্ট আছে, KFC আছে, তারপর আমরা এটা থেকে খাই। হাইলি রিকমেন্ডেড। প্রায় 7 ঘন্টা পর দুপুর 2টার দিকে আমরা পোখরা পৌঁছাই। এখানে আমাদের জন্য গাড়ি ওয়েট করতেছিল, তো আমরা গাড়িতে উঠে যাই। এখন আমাদের গন্তব্য হোটেল আরবান বুটিক, যে হোটেলে আমরা স্টে করব। আসলে যেহেতু আমরা ট্যুর এজেন্সির মাধ্যমে আসছি, তো এখানে আপনার আসলে বাসের টিকিটের প্রাইস কিংবা এগুলো কারের রেন্ট কত, এসব খুব একটা আমার জানা নাই। আর ট্যুর এজেন্সির নাম এবং অন্যান্য ডিটেলস আমি ভিডিও লাস্টে দিয়ে দিব। এটাই আমাদের হোটেল আরবান বুটিক। এখানে মনে হয় ইলেকট্রিক্যাল কেবল কিংবা ইন্টারনেট কেবলের কাজ চলতেছে। আমাদের রুম মোটামুটি বড়, অ্যাটাচ বারান্দা দিয়েই পোখারার সেই বিখ্যাত ফিওয়া লেকের ভিউ। খুব চমৎকার। এটা ওয়াশরুম। এইখানে হেয়ার ড্রায়ারও দিছে। হেয়ার ড্রায়ার অবশ্য সব হোটেলের ওয়াশরুমে দেয় না, আর বাকি কমপ্লিমেন্টারি শ্যাম্পু এসব দিছে। খুবই চমৎকার ফিওয়া লেকের ভিউ। তো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে খাবার দাবারের জন্য বের হই। চেক করে দেখলাম লাজিজ হালাল রেস্টুরেন্টটা ভালো আছে, ওখানে যাব এখন। এটা আমাদের হোটেল থেকে 1 কিলোমিটারের মতো। তো এখানে আসলে এসব ডিস্টেন্স হেঁটে কভার করতে হয়। আর রোড সাইড ভিউ এত সুন্দর, হাঁটতেই ভালো লাগে। খুবই মানে একটা এনথুজিয়াস্টিক ভাইব। আমরা রেস্টুরেন্টে পৌঁছাই। আগেই বলছি এখানে খাবার দাবারের প্রাইস অনেক বেশি। তো আমরা অর্ডার করি মিক্সড ভেজিটেবল আর তান্দুরি নান, প্লেন নান এসব। তান্দুরি নান, প্লেন নান এগুলো 60 রুপিস, 80 রুপিস এই টাইপ ছিল। আর মিক্সড ভেজিটেবল 350। খাবার দাবার শেষ করে আমরা ফিওয়া লেকের পাড় ধরে হাঁটার জন্য বের হই। এখানে সন্ধ্যার পর আসলে মানে ফিওয়া লেকের পাড়ে খুবই ফেস্টিভ একটা অবস্থা থাকে। অনেক খাবারের দোকান আছে, রেস্টুরেন্ট, রিসোর্ট টাইপ আছে, বার আছে। আমরাও হালকা পাতলা খাবার দাবার খাই, যেমন ফিশ বারবিকিউ, চিকেন স্টিক, পাফ স্টিক এসব খাই। এগুলো 150 রুপি, 200 রুপি এ টাইপ দাম। আর ফিওয়া লেক আসলে অবশ্যই ডিসনিল্যান্ডে আসবেন। ডিসনিল্যান্ড একটা পার্ক, এখানে অনেক রাইড আছে। আমরা অবশ্য বাম্পার কারে চড়ি, অনেকদিন পর বাম্পার কার চালাইছি, ভালো লাগতেছে। এছাড়াও আরও অনেক রকমের রাইড আছে, অবশ্যই আসবেন। এভাবে আমাদের দ্বিতীয় দিন শেষ হয়। ডে 3 এর মেন প্ল্যান হচ্ছে সারাংকোটে সানরাইজ দেখা। তো এটার জন্য ভোর 5:30টার দিকে আমরা বের হয়ে যাই। হোটেলের বাইরে আমরা ওয়েট করতেছি। গাড়ি আসতে একটু লেট হবে, বলছে 5:40 মতো হবে। যাক, গাড়ি চলে আসছে। এখন আমরা সারাংকোটের উদ্দেশ্যে যাচ্ছি। প্রচুর পাহাড়ি রাস্তা। সানরাইজ ভিউ পাওয়ার জন্য সারাংকোটে এসে অনেকগুলো সিঁড়ি বেয়ে আপনাকে উপরে উঠতে হবে। এটা যা বোঝা যাচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা অনেক বেশি, যে কারণে উঠতেও খুব কষ্ট হয়, গ্র্যাভিটির এগেনস্ট উঠতে হয় বলে। এখানে এই জায়গা থেকে আমরা সারাংকোটের ভিউ দেখব, সানরাইজের। নিচের শহর দেখেন কি সুন্দর। প্রচুর মানুষ আসছে। আসলে পোখরার একটা মেন আকর্ষণ এই সানরাইজটা দেখা। আর অন্নপূর্ণা দেখতে পাওয়া গেলে তো খুবই ভালো, যদি মেঘ কম থাকে। এবং আমাদের ভাগ্য ভালো ছিল,
আমরা অন্নপূর্ণা খুব ভালোই ভিউ পাই বলা চলে। মাইটি অন্নপূর্ণা, মানে আপনি আসলে হিমালয় দেখতেছেন, এটা খুব মানে স্যাটিসফাইং একটা ব্যাপার আর কি। ভালো লাগছে এখানে খুব, আসলে এই সারাঙ্কট মিস করবেন না কেউ। পোখরা অবশ্যই আসবেন, নেপাল আসলে অবশ্যই পোখরা আসবেন এবং অবশ্যই সারাঙ্কট আসবেন। ঘুমতে ঘুরতে কষ্ট হোক যাই হোক, এটা মিস দেওয়া যাবে না। তো সারাঙ্কটের ভিউ শেষ করে আমরা যাই হচ্ছে আপনার একটা হ্যাঙ্গিং ব্রিজে। এটা আমরা আসলে ট্যুর এজেন্সিকে বলে দিই যাতে আমাদের এই হ্যাঙ্গিং ব্রিজটা আমাদের আইটিনারিতে রাখে। এটা আমরা জানতে পারছি এটার নাম নাদিপুর হ্যাঙ্গিং ব্রিজ বলে। তা পোখরা হ্যাঙ্গিং ব্রিজ বললো আসলে বোঝা যায় আর কি, যারা ট্রাভেল এজেন্সি আছে ওরা বুঝবে। তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য হোটেলে ফিরে যাচ্ছি। এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর কি, আমাদের চলে, ভালোই খারাপ না। ব্রেকফাস্ট শেষে আমরা এখন আবার বের হব। এখন আমরা যাব হচ্ছে ডেভিস ফল আর গুপ্তেশ্বর কেভ দেখতে। আমার মনে হয় এই দুইটা জায়গায় ধর্মীয় স্থান নির্দিষ্ট ধর্মাবলম্বীদের। ডেভিস ফল এবং গুপ্তেশ্বর কেভ দুটাতেই ঢুকতে টিকিট লাগে পার পার্সন 100 নেপালি রুপিস। আর এটা হচ্ছে রাস্তার এপার আর ওপার, একবারে ডেভিস ফল আর একবারে গুপ্তেশ্বর কেভ। এখন আমরা ডেভিস ফল আসছি, প্রায় 5-7 মিনিট হাঁটতে হয়। হাঁটার পর একটা ঝর্ণা দেখা যায় আর কি। আর এটা রেলিং দেয়া, মানে আপনাকে রেলিংয়ের এই পার থেকে দেখতে হবে যা দেখার। মোটামুটি মানুষজন আসে, তো সুন্দর, জাস্ট ফলটাই আর কি দেখার মতো আছে। আর তাছাড়া ধর্মীয় কোনো রিচুয়াল থাকলে সেটা অন্য ব্যাপার। এটাই সেই ডেভিস ফল। আমরা এখানে খুব বেশিক্ষণ স্টে করি নাই, সব মিলিয়ে হয়তো 10-15 মিনিট। তো ডেভিস ফল দেখা শেষ করে আমরা এখন গুপ্তেশ্বর কেভে যাব। ডেভিস ফল এবং গুপ্তেশ্বর কেভে যাওয়ার পথে আপনার এরকম দোকান দেখবেন, কেনাকাটা করতে পারবেন, তবে একটু বার্গেন করতে জানতে হবে ভালো, না হয় ওরা অনেক প্রাইস নেয়। আমরাও হালকা কিছু কেনাকাটা করি। এই যে গুপ্তেশ্বর কেভে আসছে এখন, এখানেও আপনাকে প্রায় 7-8 মিনিট হেঁটে একটা ডিস্টেন্স অতিক্রম করতে হবে। পাহাড়ের ভেতরে কেভ এরকমই মনে হয়েছে। তো এখানেও ভিতরে একদম লাস্ট প্রান্তে একটা ছোট ঝর্ণার মতো দেখা যায়। প্রচুর মানুষ দেখবেন ধর্মীয় রিচুয়াল সম্পন্ন করতেছে। গুপ্তেশ্বর কেভের পর আমাদের গন্তব্য হচ্ছে সানডাউন বাই কার্মা রেস্টুরেন্ট। এটাও আমরা আসলে আমাদের আইটিনারিতে এক্সট্রা অ্যাড করাই। এখানে আমরা লাঞ্চ করব ঠিক করছি। তো এটা এখন মানে আপনার যারা নেপালে পোখরাতে আসে ওরা মোটামুটি এই জায়গাটাতে যায়। ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা প্লেস, আপনারা যাবেন, ছবি তুলবেন, ভাল লাগবে, বসবেন, কোনো সমস্যা নেই। ফিওয়া লেকের পার ধরেই আসলে যেতে হয়। যাওয়ার পথে রাস্তায় এই ভিউটা অনেক ভালো লাগে। এখানে দেখবেন অনেকে প্যারাগ্লাইডিং করতেছে। তো আমরা প্রায় 20-25 মিনিট পর সানডাউন বাই কার্মা রেস্টুরেন্টে পৌঁছাই। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, হোয়াইট আর ব্লু এই দুইটা কালারের একটা মিক্সড আপ। তো আমাদের মেইন উদ্দেশ্য ছিল লাঞ্চ করা, কিন্তু আসলে আমরা লাঞ্চের আইটেমগুলো তখন পাই নাই। নেপালি থালি ট্রাই করবো ভাবছি, সেটাও নাই।
চিকেন বিরিয়ানিও ছিল না। এগুলো নাকি 3টার পরে অ্যাভেলেবেল হয়। আমরা একটু দুপুর 12:30 করে চলে গেছিলাম আসলে। তবে অনেকক্ষণ ছিলাম, ভালোই লাগছে। তো এখন আমরা আসলে লাঞ্চ করতে পারি নাই, তাই আমরা ঝোল মোমোটা ট্রাই করছি। খুবই মজা। ঝোল মোমো 375 নেপালি রুপিস নিয়েছিল। এইখানে প্রচুর মানুষ আসে আসলে, ছবি তোলার জন্যই মেনলি আসে। তো এটা এখান থেকে শেষ করে আমরা বোটিং করব, তাই আমরা ফিওয়া লেক চলে যাই আবার। কিন্তু আমার লাঞ্চ করা বাকি, তাই আগে আমরা লাঞ্চ করব ঠিক করি। ফিওয়া লেকের পাড়েই আপনার বারাহি কিচেন একটা রেস্টুরেন্টে আমরা ঢুকি। ওখানে একটা নেপালি ফিশ থালি ট্রাই করি। ওরা থাকালি ফিশ বলে, 450 নেপালি রুপিস। লাঞ্চ শেষ করে আমরা বোটিং করার জন্য একটা বোট ভাড়া নিই। ওখানে অনেক রকমের প্রাইস রেঞ্জ আপনারা দেখতে পাবেন। আমরা নিই 1 ঘন্টার বোটম্যান সহ 900 নেপালি রুপি। এটা আপনার ফিওয়া লেকের পাড় থেকে একটা মন্দিরে নিয়ে যায়। মন্দিরে আপনি 5-10 মিনিট টাইম ঘুরতে পারেন, এরপর আবার বোটে উঠবেন। একটা নির্দিষ্ট রুট ফলো করে সে আবার আপনাকে এন্ডিং পয়েন্টে পৌঁছায় দিবে। ফিওয়া লেকের পাড়ে অনেকগুলো জায়গা থেকে আসলে বোটিং করা যায়। আমরা ফিওয়া টাল বোটিং নামের পয়েন্টটা থেকে বোটিং করি। এখানে আপনারা আমরা যে টাইপের বোটটাতে আছি এখন, এটা ছাড়াও কায়াক পাবেন। তারপর সার্ফিং করার যে বোট টাইপ থাকে, ওটাও নিতে পারবেন। ওটা অবশ্য একজন চালাতে হয়, একটা সার্ফে একজনই থাকতে পারবেন, আর কায়াকে 2 জন পারবেন। রং বেরঙের অনেক বোট ফিওয়া লেকে, দেখতে খুব সুন্দর লাগে। সবুজ পানি, ঠান্ডা। আর অবশ্যই আপনারা লাইফ জ্যাকেট নেবেন। লাইফ জ্যাকেট নিতে এক্সট্রা কোনো পে করতে হয় না। এটা ফিওয়া লেকের পাড়ের বিকালের ভিউ। গতকালকে রাতে ভিউটা দেখছিলেন, বিকালের ভিউ খুবই সুন্দর। এখান থেকে আমরা হোটেলে যাব, তারপর রেস্ট নিয়ে একেবারে ডিনার করতে বের হবো। অনেক টায়ার্ড লাগতেছে। ডিনার করতে আমরা ওই লাজিজ হালা রেস্টুরেন্টে যাই। চিকেন বিরিয়ানিটা ট্রাই করি, খুবই মজা, যদিও 550 নেপালি রুপি। এভাবে আমাদের ডে 3 শেষ হয়। ডে 4-এ আমাদের গন্তব্য হচ্ছে নাগারকোট, পাহাড়ের উপরে একটা গ্রাম। তো সকাল 8টায় আমাদের বাস। ঘুম থেকে উঠে ফিওয়া লেকটাকে আরেকবার দেখে আমরা এখন যাত্রা করব আসলে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো যেতে যেতে কিছু কথা বলা যাক। আসলে আপনারা নেপাল আসলে অবশ্যই তো পোখরা আসবেন, সবচেয়ে সুন্দর সিটি। তো আসলে ভিডিওতে ভিসা কিংবা এসব নিয়ে কোনো কথা বলা হয়নি, একটু বলি। আপনারা নেপালি পোর্ট এই ওয়েবসাইটে যাবেন। এখান থেকে অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন আগে থেকেই করে আসবেন, তাহলে আপনাকে আর নেপালে এসে অ্যাপ্লিকেশন করতে হবে না। আমরা আগে থেকেই করে আসছি এবং আমরা বেনিফিটেড হয়েছি। তো এটা করবেন। তারপর ফ্লাইটে 24 ঘন্টা আগে আপনার সিট সিলেক্ট করে নেবেন এয়ারপ্লেনের ওয়েব চেক ইনের মাধ্যমে। এগুলো করে নেবেন। আমরা একটু লেট করে ফেলছি, আমরা 12 ঘন্টা আগে করাতে ম্যাক্সিমাম সিট বুক হয়ে যায়। এই 2টা কাজ আপনারা অবশ্যই করবেন। আর যদি চাকরিজীবী হন তাহলে আসার সময় অবশ্যই এনওসি আনবেন, কারণ আপনার বাংলাদেশের ইমিগ্রেশনের সময় এনওসি চেক করে। আর তেমন অন্য কোনো ডকুমেন্ট আমার থেকে চেক করে নাই আসলে। আমার থেকে এনওসিটা চাইছিল, আমি ওটা দেখাইছিলাম। বাদ বাকি তেমন অন্য কোনো ডকুমেন্ট চেক করে নাই। তো আমরা পোখরা থেকে প্রথমে কাঠমান্ডু আসি বাসে। ওখান থেকে আমাদের এজেন্সির গাড়ি আবার আমাদেরকে নাগারকোটের উদ্দেশ্যে নিয়ে যাই। কাঠমান্ডু থেকে নাগারকোট যেতে 2 ঘন্টার মতো সময় লাগে। তো যাত্রাপথে আমরা আবার আপনার একটা সাসপেনশন ব্রিজ আছে, ওটাতেও যাই। এই ব্রিজটা অনেক সুন্দর আসলে।
তো যেতে যেতে কিছু সন্ধ্যা হয়ে যায় আর কি। পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি ছুটে চলতেছে, খুবই ভালো লাগতেছে, অনেক ঠান্ডা অবশ্য। নাগারকোট যাওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে আসলে সানরাইজ দেখা, আর যদি হিমালয়ান রেঞ্জের ভিউ পাওয়া যায় তাহলে তো ভালোই। তবে এটা পাওয়া যাবে নাকি জানি না, কিছুটা রিস্ক আছে। মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি টাইমটা বেটার আর কি। আমরা ফেব্রুয়ারিতে আসি অবশ্য, তো ভিউ নাও পাওয়া যেতে পারে। তো এইটা সেই সাসপেনশন ব্রিজ। মেন রোড থেকে প্রায় আপনার 5-7 মিনিট হাঁটতে হবে। এখানে অনেকগুলো কাপড় কিংবা কাগজে কোনো ধর্মীয় লেখা আছে। আসলে লেখাগুলো তো বুঝতেছি না, কিন্তু মনে হচ্ছে ধর্মীয় লেখাই। যাওয়ার রোডটা সুন্দর, আর ব্রিজটা অনেক সুন্দর, একদম নীরব। আরও কিছু টুরিস্ট আছে অবশ্য আশেপাশে, আর ওই ব্রিজটা দেখতে আসছে। অনেক ভয় লাগে ব্রিজে হাঁটতে, সবচেয়ে ভয় লাগে নিচের দিকে তাকায় হাঁটলে, এত উপরে। এখানে একটা টং টাইপের দোকান, এখানে আমরা বসে ম্যাগি নুডলস খাই, চা খাই। নাগারকোটের জার্নির আসলে সবচেয়ে সুন্দর পার্ট ছিল এটাই, এরকম একটা জায়গায় বসে মানে খাবার খেতে কী যে ভালো লাগতেছে। মাটির চুলাতে রান্না হচ্ছে, পাশে অবশ্য গ্যাসের চুলাও আছে। তো আমরা হোটেল সাংগ্রিলাতে পৌঁছে যাই। এটাও আমাদের ট্যুর এজেন্সি থেকে দেওয়া হোটেলটা। এটা আমাদের রুম। হ্যাঁ, রুমের বাইরে ছোট একটা সিটিং রুম আছে, এরপরে আসলে মেন রুমটা অনেক বড়, আসলে অনেক বড়। 2টা বেড, একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড, আর বাদ বাকি রুমের সাথে যা থাকে তা আছে। রিসোর্টটা আমার পুরনো মনে হয়েছে আসলে, ওয়াশরুমের ইকুইপমেন্টগুলো কেমন জানি পুরনো। এটা বারান্দা থেকে ভিউ। এখন আমরা ডিনার করব। আমরা বুফে নিছি, পার পারসন 850। মাছ, মাংস, ভেজিটেবল, ডাল মাখনি, নুডলস, ভাত এগুলো আছে। একদমই ভাল লাগেনি, একদমই রিকমেন্ডেড না। পঞ্চম দিনে আমাদের আশা ছিল আমরা হিমালয়ান রেঞ্জ দেখব। আসলে নাগারকোট আসার উদ্দেশ্য এটাই থাকে, কিন্তু আমরা কুয়াশার মেঘের জন্য দেখতে পারি নাই। সানরাইজটা দেখতে পারছি, রুমের বারান্দা থেকেই খুব সুন্দর সানরাইজ দেখা যায়। তো আসলে মেইন যে কারণে আসছি নাগারকোট ওটাই হয় নাই, এই জন্য একটু মন খারাপ। আর হোটেল সাংগ্রিলা আমি আসলে রিকমেন্ড করব না, ওদের খাবার আমার একদমই ভালো লাগে নাই। খাবারটা আসলে ভালো হওয়া উচিত। তো ভিউ যতটুকু দেখা যায় অতটুকু দেখে আমরা ব্রেকফাস্টের জন্য যাই। বুফে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, ডিনারের তুলনায় বেটার ছিল। আসলে ডিনারটা পুরাটাই লস হয়েছে। তো এখান থেকে আমরা যাই আরেকটা প্লেসে, নাম হচ্ছে শম্ভুনাথ টেম্পল। এটা একটা ধর্মীয় জায়গা, নির্দিষ্ট ধর্মাবলম্বীদের। এখানে ঢুকতেও টিকিট লাগে, পার পারসন সম্ভবত 50 নেপালি রুপিস। প্রচুর মানুষ আসে এখানে আসলে, ওনারা ওনাদের ধর্মীয় রিচুয়াল পালন করে, আর বাকিরা ঘুরতে আসে। তো আমরাও ঘুরে ঘুরে আসলে দেখি। একটা বিষয় হচ্ছে এখানে প্রচুর বানর, তো একটু সাবধানে থাকবেন। যদিও বানরগুলো কারো তেমন কোনো ক্ষতি করতে আমরা দেখি নাই। তো প্রচুর পেন্টিং আছে, চাইলে কিনতে পারবেন। বিশেষ করে আরও পাওয়া যায় ফ্রিজের স্টিকার, এটা আপনারা কাউকে গিফট করতে চাইলে করতে পারেন। তো দুপুরে আমরা আসলে বিসমিল্লাহ হালাল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি।
খুবই ভালো খাবার। এরপর আমরা সন্ধ্যা 6টার পর আবার আজকে কাঠমান্ডু দরবার স্কোয়ারে যাই। এখানে মনে হয় কোনো একটা ফাংশন নাকি ধর্মীয় কিছু, আমি জানি না, এই টাইপের হচ্ছে। প্রচুর মানুষ ভিড় জমায় রাখছে। তো বলতে গেলে আজকে আসলে আমাদের নেপালের শেষ দিন। আগামীকালকে আমরা আবার বাংলাদেশে ব্যাক করব। তো ওই যে আমাদের এজেন্সিটার ব্যাপারে বলা হয় নাই, আমরা বাংলাদেশ থেকে ট্রাভেলোর মাধ্যমে নেপাল ট্যুরটা বুক করি। আর ওদের কোঅর্ডিনেটর সম্ভবত নেপালে যেটা আছে ওটা হচ্ছে ট্রিপ সিলেক্ট। তো আমরা আসলে খুবই ভালো সার্ভিস পাই বোথ ট্রাভেল এবং ট্রিপ সিলেক্ট থেকেই। আমরা ট্রাভেলোকে টোটাল প্লেনের টিকিট সহ পে করি 1,37,000 টাকা 2 জনের জন্য। তো এটা আসলে আমরা খুব দ্রুত টিকিট করি, যে কারণে আমাদের প্রাইস একটু বেশি ছিল। আপনারা যদি 1-2 মাস আগে করতে পারেন সম্ভবত এটা আরও অনেক কমে যাবে। আর আমাদের 2 জনের এছাড়াও সব খরচ মিলিয়ে 1,60,000-এর মতো খরচ হয়। 1,60,000 মানে একদম টোটাল কস্ট বলছি আর কি আমি আপনাদেরকে। তো এই আমি আসলে চেষ্টা করছি যতটুকু তথ্য দেওয়া যায় দেয়ার। এর বাইরেও যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারবেন। তো লাস্ট এর সময়গুলো আমরা আসলে কাঠমান্ডু দরবার স্কোয়ারে কাটাই। এই জায়গাটা আমার খুব ভালো লাগছে। অনেকটা ওই যে আপনার দার্জিলিং মানালিতে মল রোড থাকে না, এই টাইপের একটা ব্যাপার আর কি। এখানে হাঁটবেন, খাওয়া দাওয়া করবেন, ছবি তুলবেন, চাইলে কেনাকাটা করতে পারেন। আর একটা প্লেস আছে কেনাকাটার জন্য, ওটার নামটার প্রোনাউন্সিয়েশনটা আমি আসলে বুঝতেছি না, আমি এই জন্য এখানে লিখে দিচ্ছি। আপনার এই প্লেসটাতে গিয়ে হোলসেল প্রাইসেও চকলেট, আচার কিংবা আরও টুকটাক জিনিসপত্র কিনতে পারবেন চাইলে। তো আমরা এই হাঁটাহাঁটি করলাম। আর যে অনুষ্ঠানটা হচ্ছিল বলছি, ওটাও কিছুক্ষণ দেখি অবশ্য। এই নেপালের সময়গুলো আসলে খুবই ভালো ছিল। কোন এক জায়গায় পড়ছিলাম আসলে ক্রিয়েটিং মেমোরিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট, আমার লেখাটা খুবই ভালো লাগছিল। মানে গাড়ি বাড়ি হয়তো সব কিছুরই দরকার আছে, এর পাশাপাশি মেমোরি ক্রিয়েট করারও আসলে দরকার আছে। এই তো আজকে আমাদের ডে 6, আমরা ব্যাক করব বাংলাদেশে। নেপালের এয়ারপোর্টটা খুবই ছোট, বাংলাদেশের এয়ারপোর্টের তুলনায় ছোট। তো আসার দিন আমাদের ফ্লাইট 30 মিনিটস ডিলে করছিল। আজকে যাওয়ার দিন 1 ঘন্টা ডিলে। বিকাল 4টায় আমাদের প্লেন ফ্লাই করবে। জানালো এয়ার ট্রাফিক কন্ট্রোল রিলেটেড কোনো প্রবলেম হয়েছে। তো আপনারা নেপাল আসবেন, আসলে ন্যাচারাল বিউটি দেখতে চাইলে নেপাল আসতে পারেন আর কি। তো ভালো থাকবেন, দোয়া করবেন। আর যদি মনে হয় কোনো তথ্য জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।